প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? ভালোবাসা যেমন মানুষকে রোম্যান্টিক করে তোলে, ঠিক তেমনি করে তুলতে পারে চরম হিংস্র। কলেজ শিক্ষক রুশু তার এক ছাত্রীর প্রেমে পড়েন, কিন্তু গল্পের মোড় ঘুরে যায় তখন যখন একদল গ্যাংস্টার তার সেই প্রিয় মানুষটিকে নির্মমভাবে গণধর্ষণ করে। প্রিয়তমার ওপর হওয়াই পাশবিক অত্যাচার রুশুর ভেতরের মানুষটাকে বদলে দেয়। শিক্ষকতার মহান পেশা ভুলে সে মত্ত হয় প্রতিশোধের নেশায়। শান্তশিষ্ট এক শিক্ষক রূপ নেন এক ভয়ঙ্কর রাক্ষসে, আর সেই রাক্ষসকে রুখে দেওয়ার সাহস এখন কার আছে? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন আমরা কোন সিনেমার কথা বলছি। হ্যাঁ, আজ আমরা রাক্ষস সিনেমার এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। তবে আপনাদের কাছে অনুরোধ থাকবে, গল্পটি ভালো লাগলে অবশ্যই সিনেমা হলে গিয়ে মুভিটি দেখবেন। যেহেতু সিনেমাটি এখনও প্রেক্ষাগৃহে চলছে, তাই আপনাদের সুবিধার্থে আমরা ট্রেলার থেকেই গল্পের মূল অংশগুলো তুলে ধরছি। তো চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। গল্পের শুরুতে আমরা রুশুকে দেখতে পাই। রুশো একটি কলেজের অত্যন্ত গম্ভীর ও রাশভারী শিক্ষক। তার ব্যক্তিত্বে এমন এক আভিজাত্য আর ভীতি মেশানো আছে যা ছাত্রছাত্রীদের সারাক্ষণ তটস্থ রাখে। একদিন ক্লাস চলাকালীন রুশো জানতে পারে কলেজের এক বখাটে ছেলে তার এক ছাত্রীর আপত্তিকর ছবি এঁকে তাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করছে। রুশো সেই বখাটে ছেলেটিকে হাতে নাতে ধরে ফেলে এবং জনসম্মুখে তাকে এতটাই নিষ্ঠুরভাবে মারধর করে যে ছেলেটি চিরতরে পঙ্গু হয়ে যায়। একজন শিক্ষককে ব্ল্যাকমেল করার পরিণাম কতটা ভয়াবহ হতে পারে তা দেখে কলেজের শিক্ষার্থীদের মনে রুশোর প্রতি ভয় আরও জেঁকে বসে। রুশো নিজেকে কলেজে এমন এক অপরাজেয় ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে যেন সে একাই 100। এরই মধ্যে কলেজে নতুন ছাত্রছাত্রীদের ভর্তি কার্যক্রম শুরু হয়, আর এই গল্পের নায়িকা জুলিয়েট নতুন স্টুডেন্ট হিসেবে সেখানে ভর্তি হয়। জুলিয়েট পড়াশোনায় একদমই কাঁচা হলেও দেখতে অসম্ভব সুন্দরী এবং বেশ চঞ্চল স্বভাবের। কলেজের অন্য ছেলেরা তার দিকে হাঁ করে তাকিয়ে থাকলেও জুলিয়েট কাউকে পাত্তাই দেয় না। তার নজর থাকে কেবল রুশো স্যারের ওপর। আসল ঘটনা হলো, জুলিয়েট পরীক্ষায় ভালো নম্বর পাওয়ার জন্য রুশো স্যারকে প্রেমের ফাঁদে ফেলতে চায়, আর তাই নানা অঙ্গভঙ্গির মাধ্যমে সে স্যারকে পটানোর মিশনে নেমে পড়ে। রুশো সবকিছু খেয়াল করলেও বাইরে থেকে একদম নির্বিকার থাকে, যেন সে জুলিয়েটকে পাত্তাই দিচ্ছে না। কিন্তু জুলিয়েটও নাছোড়বান্ধা, সে কোনোভাবেই রুশোর পিছু ছাড়বে না। একদিন ক্লাস শেষে রুশো গাড়ি নিয়ে বাড়ির উদ্দেশ্যে বের হলে জুলিয়েট তার গাড়িতে ওঠার বায়না ধরে। অনেক অনুনয় বিনয় করার পর রুশো আর না করতে পারেন না, তাকে গাড়িতে তুলে নেন। নির্জন রাস্তা দিয়ে যাওয়ার সময় জুলিয়েট আবারও তার চাল চালতে শুরু করে। বিভিন্নভাবে সে রুশো স্যারের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে এবং এবার সে সফলও হয়। জুলিয়েটের এমন কর্মকাণ্ডে রুশো নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং তাকে নিবিড়ভাবে চুম্বন করতে শুরু করে। ঠিক তখনই জুলিয়েট কিছুটা ইতস্তত বোধ করে রুশোকে দূরে সরিয়ে দেয়। সে সোজাসুজি বলে দেয়, আমি আসলে আপনাকে ওভাবে পছন্দ করি না। আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম শুধুমাত্র পরীক্ষার খাতায় ভালো নম্বর পাওয়ার আশায়। আমি আপনাকে ভালোবাসি না, সবটাই ছিল আসলে স্রেফ দুষ্টুমি। কিন্তু রুশো তো ততক্ষণই জুলিয়েটের প্রতি ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে। সত্যি বলতে রুশো মনে মনে আগে থেকেই জুলিয়েটকে পছন্দ করত, কিন্তু শিক্ষক ছাত্রী সম্পর্কের মর্যাদার কথা ভেবে সে নিজেকে গুটিয়ে রেখেছিল। তবে যখন সে নিজের আবেগ প্রকাশ করল, তখন দেখল সবটাই ছিল মিথ্যে অভিনয়। কিন্তু রুশো দমে যাবার পাত্র নয়। সে জুলিয়েটের উপর এক ভয়ঙ্কর অধিকার বোধ দেখাতে শুরু করে। জুলিয়েট যেখানেই যায় রুশো ছায়ার মতো তাকে অনুসরণ করে। কলেজের গণ্ডি পেরিয়ে রুশো এখন জুলিয়েটের জীবনের ওপর একচ্ছত্র প্রভাব বিস্তার করতে শুরু করেছে। দিন যত যাচ্ছে জুলিয়েটের প্রতি রুশোর আসক্তি আর ভালোবাসা ততই পাগলামিতে রূপ নিচ্ছে। একদিন জুলিয়েটকে সারপ্রাইজ দিতে রুশো সরাসরি তার বাসায় চলে যায়, কিন্তু সেখানে গিয়ে জানতে পারে জুলিয়েট নেই। অগত্যা রুশো ফোন করে জুলিয়েটের বান্ধবী রিতাকে। শিক্ষকের গম্ভীর কণ্ঠের জেরায় রিতা আর সত্য গোপন করতে পারে না। সে ভয়ে ভয়ে জানায় জুলিয়েট স্থানীয় কুখ্যাত অপরাধী সোহেল মণ্ডলের সাথে ঘুরতে গিয়েছে। জুলিয়েট আগে থেকেই সোহেলকে ভালোবাসত। এই সত্যিটা তার বন্ধুরা জানলেও রুশোর কাছে তা ছিল বিনা মেঘে বজ্রপাত। এমনিতেই রুশো প্রচণ্ড রাগী মানুষ, তার উপর প্রিয় মানুষের এমন কর্মকাণ্ড তাকে হিতাহিত জ্ঞান শূন্য করে দেয়। ঈর্ষা আর অপমানে অন্ধ হয়ে রুশো জুলিয়েটের বাড়ির সামনে ঠাঁয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। সময় গড়িয়ে যায়, কিন্তু জুলিয়েটের দেখা নেই। অপেক্ষার প্রতিটি সেকেন্ড রুশোর ক্রোধকে দ্বিগুণ করে তোলে।
অবশেষে জুলিয়েট ফিরলে কোনো কথা না বলে রুশো তাকে পৈশাচিক কায়দায় মারধর শুরু করে। শুধু শারীরিক আঘাতই নয়, রুশো তাকে টাকার লোভী বলে চরম অপমান করতে থাকে। সে চিৎকার করে বলে, তোরা টাকার জন্য কুকুরের পা চাটতেও দ্বিধা করিস না। আজ সোহেল মণ্ডলের ক্ষমতা আছে বলে তার সাথে আছিস, কাল অন্য কেউ এলে তার কাছে যাবি। তোদের মতো মেয়েদের কাছে টাকার চেয়ে বড় আর কিছুই নেই। মারতে মারতে রুশো জুলিয়েটকে রক্তাক্ত করে ফেলে রেখে চলে যায়। রুশো চলে যাবার পর রক্তাক্ত মেঝেতে পড়ে থেকে জুলিয়েট অস্পষ্ট স্বরে বলতে থাকে, আমি তোমার সাথে প্রতারণা করিনি রুশো, সোহেল আমাকে ব্ল্যাকমেইল করছিল বলেই আমি যেতে বাধ্য হয়েছিলাম। জুলিয়েটের সেই অস্ফুট আর্তনাদে স্পষ্ট বোঝা যায় সে আসলে মনে মনে রুশোকেই ভালোবেসে ফেলেছিল। কিন্তু রুশো তা জানতেও পারল না, উল্টো বিশ্বাসঘাতক অপবাদ দিয়ে তাকে ক্ষতবিক্ষত করে দিয়ে গেল। বেশ কয়েকদিন পর জুলিয়েট কিছুটা সুস্থ হয়ে ওঠে, কিন্তু বিপদ পিছু ছাড়ে না। কুখ্যাত সোহেল মণ্ডলের লোলুপ দৃষ্টি আবার পড়ে জুলিয়েটের ওপর। সে ঠিক করে আজ যে কোনো মূল্যে জুলিয়েটকে তার চাই। সোহেল তার বিশ্বস্ত সহযোগী জিল্লুকে পাঠায় জুলিয়েটকে তুলে আনতে। উল্লেখ্য, এই জিল্লু কিন্তু সেই জিল্লু না যার কথা আপনারা ভাবছেন। এর আসল পরিচয় সামনে আসবে। জিল্লু সোহেলের নির্দেশে জুলিয়েটকে তার বাড়ি থেকে তুলে নিয়ে আসে। সামনে থেকে জুলিয়েটকে দেখে সোহেল আরও হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে এবং সরাসরি কুপ্রস্তাব দেয়। কিন্তু জুলিয়েট এখন শুধু রুশোকেই ভালোবাসে, তাই সে সোহেলের প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে এবং তাকে বাড়ি পৌঁছে দিতে বলে। এতে ক্ষিপ্ত হয়ে সোহেল তাকে হুমকি দিয়ে বলে, আমার এই আস্তানার মাটির নিচে এরকম অনেক মেয়ের লাশ পুঁতে রাখা আছে। সোহেল মণ্ডলের পাশবিকতা এখানেই শেষ নয়। সে জুলিয়েটকে হুমকি দেয় যে এই আস্তানায় এর আগে যত মেয়েকে সে মেরে পুঁতে রেখেছে তাদের সবার সম্ভ্রম সে আগে লুণ্ঠন করেছে। জুলিয়েট যদি রাজি না হয় তবে তার পরিণতিও হবে একই। নিরুপায় হয়ে জুলিয়েট বাড়িতে থাকা সোহেলের দাদির কাছে আশ্রয়ের জন্য ছুটে যায়, কিন্তু সেখানে গিয়ে সে আরও বড় ধাক্কা খায়। এই বৃদ্ধা সোহেল মণ্ডলের চেয়েও ভয়ঙ্কর এক ভিলেন। নাতির পৈশাচিক আনন্দের জন্য সে সব কিছু করতে প্রস্তুত। সে জুলিয়েটকে বাঁচানো তো দূর, উল্টো বন্দুক উঁচিয়ে তাকে ভয় দেখায় এবং সোহেলের লালসার শিকার হতে বাধ্য করে। সোহেল মণ্ডলের বাড়িতে বন্দি থাকা অবস্থায় সেই ভয়াবহ রাতটি আসে। সোহেল এবং তার দলবল মিলে জুলিয়েটকে গণধর্ষণ করে। মূলত এটাই ছিল সোহেলের নীল নকশা। পাশবিক নির্যাতনের পর তারা রক্তাক্ত ও অর্ধমৃত অবস্থায় জুলিয়েটকে রাস্তার পাশে ফেলে দিয়ে যায়। খবর পেয়ে রুশো পাগলের মতো ছুটে আসে। জুলিয়েটকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। যন্ত্রণায় ছটপট করতে থাকা প্রিয়তমা শিয়রে বসে রুশো এক ভয়াবহ প্রতিজ্ঞা করে, সোহেল মণ্ডলকে মেরে তার রক্ত দিয়ে গোসল না করা পর্যন্ত রুশোর শান্তি নেই। সে জুলিয়েটকে কথা দেয়, তুমি চিন্তা করো না, আমি ফিরে এসে তোমাকে বিয়ে করব। কথা অনুযায়ী রুশো একটি বালতি আর বন্দুক নিয়ে একাই হানা দেয় সোহেল মণ্ডলের আস্তানায়। মুহূর্তের মধ্যে রুশো এক নৃশংসন রাক্ষসের রূপ নেয়। নির্বিচারে গুলি চালিয়ে সে সোহেলের লোকজনকে খতম করতে থাকে। এরপর শুরু হয় সোহেল আর রুশোর সেই কাঙ্ক্ষিত মুখোমুখি লড়াই। হ্যান্ড টু হ্যান্ড ফাইটে সোহেল রুশোর শক্তির কাছে ধোপে টিকে না। রুশো তাকে নির্মমভাবে পিটিয়ে আধমরা করে দেয় এবং শেষমেশ তার গোপনাঙ্গে গুলি চালিয়ে চিরতরে তার অধ্যায়ের সমাপ্তি ঘটায়। ঠিক সেই মুহূর্তে সোহেলের এক সহযোগী রুশোকে পেছন থেকে মারতে গেলে সেখানে এন্ট্রি নেয় আসল জিল্লু। যারা বরবাদ সিনেমাটি দেখেছেন তাদের কাছে জিল্লু এক অতি পরিচিত ও প্রিয় চরিত্র। জিল্লু সেখানে পৌঁছে রুশোকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে নেয়। এরপর রুশো তার প্রতিজ্ঞা অনুযায়ী সোহেল মণ্ডলের রক্ত দিয়ে গোসল করে। প্রভাবশালী এক গ্যাংস্টারকে মারার পর রুশোর নাম আন্ডারওয়ার্ল্ডে ছড়িয়ে পড়ে। সে শিক্ষকতা ছেড়ে দিয়ে পুরোদস্তর গ্যাংস্টারের খাতায় নাম লেখায় এবং দ্রুতই ডন হয়ে ওঠে। এই পর্যায়ে আমরা পরিচয় পাই রুশোর বাবা আলী রাজের সাথে, যিনি দেশের সবচেয়ে বড় অস্ত্র উৎপাদনকারী প্রতিষ্ঠানের মালিক। বরবাদির আরিয়েন মির্জা শাকিব খান মারা যাওয়ার পর জিল্লু একা হয়ে পড়লে আলীরাজ তাকে নিজের পিএস হিসেবে নিয়োগ দেন। মূলত আলীরাজই তার ছেলের সুরক্ষার জন্য জিল্লুকে সোহেল মণ্ডলের আস্তানায় পাঠিয়েছিলেন। পরবর্তীতে বাবার অনুরোধে জিল্লু অনিচ্ছা সত্ত্বেও রুশোর বডিগার্ড হতে রাজি হয়। এদিকে রুশোর ব্যক্তিগত জীবনে নতুন ঝড় ওঠে। সে জুলিয়েটকে বিয়ে করতে চাইলেও তার চাচা নিজের মেয়ের সাথে রুশোর বিয়ে দিতে মরিয়া।
এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ শুরু হলে রুসো তার চাচাতো বোনের এক গোপন সম্পর্কের কথা ফাঁস করে দেয়। এতে অপমানিত বোধ করে প্রভাবশালী চাচা রুসোর মা বাবাকে নিচু জাতের সাথে তুলনা করে যাচ্ছে তাইভাবে ছোট করতে থাকেন। রুসো এই অপমান সহ্য করতে না পেরে বাড়ি থেকে বেরিয়ে যায়। পরবর্তীতে সে তার বাবাকে সব বুঝিয়ে বলে পরিস্থিতি শান্ত করে এবং হুইলচেয়ারে বসা অসুস্থ জুলিয়েটকেই বিয়ে করার সিদ্ধান্ত নেয়। রুসো তার দেওয়া কথা রাখায় জুলিয়েট ভীষণ খুশি হয়, কিন্তু এই আনন্দের মুহূর্ত বিষাদে রূপ নেয় যখন রুসোর চাচা বিয়েবাড়িতে এসে জুলিয়েটের অতীত নিয়ে জঘন্য সব মন্তব্য করতে শুরু করেন। রুসো আর নিজেকে সামলাতে পারে না। সে সরাসরি চাচাকে হুমকি দিয়ে বলে, এরপর যদি আর কখনো আমাদের ব্যাপারে নাক গলাতে দেখি তবে আপনার শরীর চিরে সেখানে কাঁচা মরিচ লাগিয়ে দেব, তখন বুঝতে পারবেন ব্যথা কাকে বলে। রুসোর এমন ভয়ঙ্কর রূপ দেখে চাচা মুহূর্তেই নিস্তব্ধ হয়ে যান। তবে বিপদ কাটেনি। সোহেলের পরিবারের সে একাই অপরাধী ছিল না, তার আরও দুই ভাই ছিল কুখ্যাত গ্যাংস্টার। এতদিন তারা জেলে থাকলেও সোহেলের মৃত্যুর খবর পেয়ে রুসোকে শেষ করার জন্য দিন গুনছিল। জেল থেকে বেরিয়েই বড় ভাই সাতাফ আর মেজ ভাই প্রতিশোধের নেশায় মত্ত হয়। সাতাফ ছিল অত্যন্ত হিংস্র, যে কিনা সবসময় সাথে একটি বাঘ নিয়ে ঘোরে। এই বাঘের পেছনেও এক রক্তক্ষয়ী ইতিহাস আছে। ছোটবেলায় চিড়িয়াখানায় এক বাঘের বাচ্চা পছন্দ হওয়ায় সাতাফ তা নিয়ে আসতে চেয়েছিল। কর্তৃপক্ষ বাধা দিলে সে সেখানে উপস্থিত সবাইকে মেরে সেই বাচ্চাটিকে ছিনিয়ে আনে। সেই ছোট বাঘটি এখন এক বিশাল দানবে পরিণত হয়েছে। জেল থেকে ফেরার পর দাদি তাদের নির্দেশ দেন সোহেলের মৃত্যুর বদলা নিতে। দাদির আদেশ পেয়ে মেজ ভাই কালক্ষেপণ না করে দলবল নিয়ে রুসোর বাড়িতে হানা দেয় এবং তার পুরো পরিবারকে নির্বিচারে হত্যা করতে শুরু করে। আর এই নারকীয় হত্যাকাণ্ড দাদি নিজে ভিডিও কলের মাধ্যমে লাইভ দেখতে থাকেন। এমনকি রুসোর বাবাও তাদের হাত থেকে রেহাই পান না। ঘৃণ্য ব্যাপার হলো এই হত্যাকাণ্ডে রুসোর চাচাও যোগ দেন। শুধুমাত্র রুসো তার মেয়েকে বিয়ে করেনি বলে তিনি নিজের ভাই আর পরিবারের ওপর অস্ত্র তুলে নিতে দ্বিধা করেননি। রুসো বাড়ি ফিরে দেখে চারদিকে শুধু স্বজনদের লাশের স্তূপ। নিজের পরিবারের এই করুণ দশা দেখে রুসো স্তব্ধ হয়ে যায়। শোক আর ক্রোধ মিলে তার রক্ত টকবক করে ফুটতে থাকে। প্রতিশোধের নেশা তাকে পুরোপুরি গ্রাস করে ফেলে। ঠিক তখন মেজ ভাই রুসোকে মারতে এলে রুসো পৈশাচিক হিংস্রতায় তাকে মেরে তছনছ করে দেয়, যা দাদি ভিডিও কলেই প্রত্যক্ষ করেন। এরপর রুসো তার বিশ্বাসঘাতক চাচার পিছু নেয়। আগের কথা অনুযায়ী সে চাচার বুক চিরে মরিচ লাগিয়ে তাকে অবর্ণনীয় যন্ত্রণায় মেরে ফেলে। ছোট ভাইয়ের মৃত্যু দেখে বড় ভাই সাতাফ তার সেই বাঘ নিয়ে হাজির হয়, কিন্তু আশ্চর্যজনকভাবে সাতাফের বাঘ রুসোর ওপর কোনো হিংস্রতা দেখায় না। ফলে রুসোকে লড়াই করতে হয় কেবল সাতাফের সাথেই। দীর্ঘ লড়াই শেষে রুসো সাতাফকেও খতম করে 3 ভাইয়ের চ্যাপ্টার চিরতরে বন্ধ করে দেয়। সবশেষে সাতাফের সেই বাঘ আর জিল্লুকে নিয়ে রুসো হাজির হয় দাদির সামনে। রুসো তাচ্ছিল্য করে বলে, খুব তো নাতিদের নিয়ে বড়াই করছিলেন, আমাকে মারতে পাঠিয়েছিলেন, কই তারা? আপনার 3 নাতিকেই তো নরকে পাঠিয়ে দিয়েছি। এই বলে রুসো নিজের পিস্তলটি দাদির হাতে তুলে দিয়ে বলে তাকে গুলি করতে। দাদি প্রচণ্ড ক্ষোভে ট্রিগার টিপলেও কোনো গুলি বের হয় না, কারণ রাক্ষসের শেষটা এত সহজ ছিল না। দাদি দেখেন যে পিস্তলে আসলে কোনো বুলেটই নেই। রুসো তখন তাকে মনে করিয়ে দেয় যে তার বাবার তৈরি অস্ত্র কখনোই তার নিজের কোনো ক্ষতি করবে না। এই চরম অপমান আর নিঃস্ব অবস্থায় দাদিকে ফেলে রেখে রুসো সেখান থেকে চলে যায়। আপনারা কি ভাবছেন 3 গ্যাংস্টার ভাইয়ের পতন দিয়েই কি মুভিটি শেষ? একদমই না। গল্পের আসল মোড় তো এখানেই। কেটে যায় বেশ কয়েক বছর। রুসো এখন তার স্ত্রী জুলিয়েট এবং তাদের ছোট্ট মেয়েকে নিয়ে সমুদ্র সৈকতে একান্তে সময় কাটাচ্ছে। কিন্তু হঠাৎ সেখানে আবির্ভূত হয় এক রহস্যময় কাক মাথার ভিলেন, যাকে দেখতে হুবহু রুসোর মতো। ধারণা করা হচ্ছে সেই রুসোরই যমজ ভাই। সেই রহস্যময় ভিলেন রুসোকে বন্দি করে এবং তার ফুটফুটে মেয়েকে শিকলে বেঁধে কুকুরের মতো টেনে নিয়ে যায়। এরপর রুসোর চোখের সামনেই তার স্ত্রী ও সন্তানকে বিভৎসভাবে হত্যা করে। রুসোকেও মারাত্মকভাবে জখম করে ছুঁড়ে ফেলে দেয় আগুনের লেলিহান শিখায়। আগুনে পুড়তে থাকে রুসো, কিন্তু নিজেকে পুরোপুরি ছাই হতে দেবার আগেই ধ্বংসস্তূপ থেকে এক পোড়া চোখ নিয়ে জেগে ওঠে সে। মুভিটি এখানেই শেষ হলেও আগুনে পুড়ে যে নতুন হিংস্র রুসোর জন্ম হল, তার দেখা পেতে আমাদের অপেক্ষা করতে হবে রাক্ষস 2 এর জন্য। তবে প্রশ্ন থেকেই যায়,
রুশোর এই যমজ ভাই কেন নিজের পরিবারকে এভাবে শেষ করতে চাইল? এর উত্তর হয়তো আমরা দ্বিতীয় পার্টেই পাব। গ্যাংস্টার মুভি হিসেবে রাক্ষসের গল্পটি বেশ উপভোগ্য ছিল। যদিও গল্পের অনেক জায়গা বলিউডের অ্যানিমাল সিনেমা থেকে অনুপ্রাণিত বলে মনে হয়েছে, তবুও পরিচালক বরবাদের চেয়েও বিশাল ক্যানভাসে এই সিনেমাটি নির্মাণ করেছেন। বিশেষ করে সিয়াম আহমেদের ট্রান্সফরমেশন এবং পারফরমেন্স ছিল চোখে পড়ার মতো। পর্দায় আমরা এক নতুন সিয়ামকে দেখতে পেয়েছি, যা দর্শকদের মুগ্ধ করবেই। তো বন্ধুরা, রাক্ষস মুভির এই গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে? সিয়াম আহমেদের এই নতুন রূপ কি আপনাদের পছন্দ হয়েছে? অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।